লেখিকা তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের বেনে বউ। আমার জন্মের ঢের আগে থেকেই নাকি জিনিসটা আমার জন্য তুলে রাখা ছিল। আমার মা বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসার পর তাকে দেশের বাড়িতে বৃদ্ধা দিদি শাশুড়িকে প্রণাম করাতে নিয়ে যাওয়া হয়েছিল। ছোটখাটো ফর্সা টুকটুকে, গরদের থান পরা, বেশি চলাফেরা করতে পারতেন না। আরাম কেদারায় বসেছিলেন। নববধূর মুখ দেখে দিব্যি নাতবউ হয়েছে বলে হাতে 5টি সোনার গিনি দিলেন। তারপর মাকে খুব ভালো করে নিরীক্ষণ করে কি ভেবে হঠাৎ বললেন, ওই টেবিলের নিচের দেরাজটা খুলে দেখ, একটা পুতুল আছে, নিয়ে আয় দেখি। মা বেশ একটু অবাক হলেও তাই করলেন। দিদি শাশুড়ি পুতুলটা নিয়ে আবার মার হাতে দিয়ে বললেন, এ হচ্ছে একরকম বেনে বউ পুতুল, আমার ছিল। তোর যখন মেয়ে হবে তাকে দিবি এটা। প্রথমে অবশ্যই ছেলে হবে তোর, মনে থাকবে তো? বলে মর্মভেদী দৃষ্টিতে মার দিকে তাকালেন। মায়ের সঙ্গে ঠাকুমার বাবা ছিলেন। সকলে থতমত খেলেন একটু। মা ভীষণ লজ্জা পেলেও কি করবেন ভেবে না পেয়ে ঘাড় নাড়লেন। পরে ঠাকুমা বলেছিলেন, মা একটু কেমন কেমন কথা বলেন মাঝে মাঝে, কিন্তু আশ্চর্য, ওর কথাগুলো ভুলে যায়, কিন্তু অনেক কিছু আগাম জানতে পারেন। এর বছর 2 পরে দিদি শাশুড়ি স্বর্গে যান। এইসব কথা আমি অনেক পরে শুনেছি অবশ্য। পুতুলটা বেশ সুন্দর। মা ওটাকে আলমারিতে তুলে রেখে ভুলেও গিয়েছিলেন। দাদা যখন 7-8 বছরের তখন আমার জন্ম হয়। ততদিনে আমার দাদুও মারা গেছেন। বাড়িতে ঠাকুমা, মা, বাবা, দাদা আর আমি, আর কাজের হেনা পেশি। আমার জন্মের পরেই নাকি আমার মা স্বপ্নে দিদি শাশুড়িকে দেখেন। তারপর কি ভেবে পুতুলটাকে খুঁজে বের করে নার্সারির কাঁচের পাল্লা দেওয়া শৌখিন দেওয়াল আলমারির ওপরের তাকে সাজিয়ে রাখেন। যাই হোক, আমি ছোট্ট থেকেই দেখছি পুতুলটাকে। কাপড়েরই তৈরি বোধ হয়। ছোট্ট লাল পাড় শাড়ি পরানো, মাথায় ঘোমটা, সেলাই করা নিখুঁত মুখ চোখ, হাত পাগুলো গায়ের সঙ্গে জোড়া, শুধু নিচে খানিকটা আলগা করা। কি সুন্দর ছোট্ট ছোট্ট সত্যিকারের গয়না পরানো। মনে আছে মা একবার হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে ঠাকুমাকে বলেছিলেন, দেখো মা, গয়নাগুলোকে যেন একদম আসল বলে মনে হয়, কি দারুণ ডিজাইন। একটু বড় হতে পুতুলটাকে হাতে পেলাম আমি। ওটা নিয়ে খেলতাম, খুব ভালোবাসতাম ওকে। বেনে বউ নাম দিয়েছিলাম। আর আর কবে থেকে যেন ও আমার সঙ্গে কথা বলতে শুরু করলো। সব সময় নয়, কখনো কখনো। আর ওই বয়সে কেন জানি না এটা আমার কাছে একদম স্বাভাবিক লাগতো। ওকে আমি একটা ড্রয়ারের ভেতরে রাখতাম। একলা ঘরে আমি শুনতে পেতাম ওর পায়ের ছোট্ট ছোট্ট নুপুরগুলো বাজছে। ওকে বের করে আনতাম। বেনে বউ, তুমি কি করে আমার সঙ্গে কথা বলো? আর কোনো পুতুল তো বলে না। আমি স্পষ্ট দেখি ওর লাল সুতো দিয়ে সেলাই করা ঠোঁট নড়ছে। কালো সুতো দিয়ে আঁকা কালো পুতির চোখ দিয়ে আমার দিকে চেয়ে আছে। ফিসফিস করে বলে, শাওনি, তুমি কিন্তু কাউকে বলো না এই কথা। বলি না তো। একবার বলেছিলাম, কেউ বিশ্বাসই করেনি। সকলে হাসছিল জানো, মা, বাবা, ঠাকুমা, দাদা, সবাই। কাউকে বলতে নেই। পরশু আমার মামারা আসবেন সেই পাটনা থেকে। কি মজা হবে। মামিমা, টুপু আসবে। ওরা কাল আসবে না। কেন? কিন্তু বেনে বউ চুপ করে থাকে। পরের দিন দুপুরে ফোন বাজলো। ছবির বই দেখতে দেখতে শুনলাম মা বলছেন, সে কি, কখন হলো? ইস, ভাঙেনি তো? ও আচ্ছা, ঠিক আছে, জানাস, একটু পরে আবার ফোন করছি। ঠাকুমাকে বললেন, মেজদারা এখন আসতে পারবে না, সিঁড়ি দিয়ে পড়ে ডান পায়ে খুব লেগেছে, এক্সরে করতে হবে। তারপর ঠাম্মা বললেন, আহা গো, কি কাণ্ড মা। আমি ঘরে গিয়ে পুতুলটাকে বের করে বলি, তুমি কি করে জানলে বেনে বউ? আমি জানতে পারি। এমনি ভাবে ও আমাকে অনেক কিছু বলে। যেমন স্কুলে আমাদের সব থেকে ভালো টিচার রূপাদি আমাদের ইংরাজি পড়ান, উনি চলে যাবেন আর থাকবেন না। কিংবা কাল খুব জলঝড় হবে, বেরোনো যাবে না,
একবার বলেছিল সামনের বাড়ির অচিন্ত কাকু খুব খারাপ লোক। আমি খুব অবাক হয়েছিলাম, কারণ উনি আমায় দেখলেই কি সুন্দর হাসি হাসি মুখ করে কি মামনি বলে মাথায় পিঠে হাত বুলিয়ে পকেট থেকে চকোলেট বের করে দিতেন। ওমা, তারপর একদিন শুনি বাবা মা ঠাকুমা চাপা গলায় বলছেন ওকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। আমি একটু এগিয়ে ভালো করে শুনতে যাব, মা আমাকে বললেন এসব বড়দের কথায় থাকতে নেই। পরদিন থেকে দেখি অচিন্ত কাকুদের বাড়ি বন্ধ, দরজায় তালা, কেউ নেই। আমার ছোট কাকারা শান্তিনিকেতন থাকতেন, মাঝে মাঝে আসতেন, খুব আনন্দ হতো তখন। কাকিমা ভীষণ ভালো আর আমার বন্ধুর মতো। ওকে আমি অনেক আগে একবার চুপি চুপি বলেছিলাম বেনে বউয়ের কথা। উনি মন দিয়ে শুনেছিলেন, বলেছিলেন ছোটরা এমন ভাবে অনেক সময়, তবে যদি সত্যি ভয় করে আমার, তবে আমি যেন মা বাবাকে বলি। সেদিন রাত্রে আমি আমার আঁকার খাতাটা খুঁজতে মা বাবার ঘরে যেতে গিয়ে থেমে গেলাম। মা বলছেন কাকিমাকে, তোর তো এই নিয়েই কাজ, ভালো বুঝবি। ওই পুরনো পুতুলটা নিয়ে এমন কথা আগেও বলেছে জানিস। দিদি ভাই, এটা নিয়ে এখনই চিন্তার কিছু নেই। একটু কল্পনাপ্রবণ বাচ্চারা এমন হয়েই থাকে। শাওনি একটু একা একা বোধ করে বোধহয়। টুকুনটা তো ওর থেকে অনেক বড়। তারপরে কাকিমা যা বললেন তার মানেটা আবছা মতো বুঝলাম। এরকম হয় অনেক সময়, আসলে ও আমার কাল্পনিক বন্ধু। ওকে নিয়ে খেলতে আমি ভালোবাসি তো, তাই ওসব আমি মনে মনে বানিয়ে নিই। খুব কল্পনা শক্তি নাকি আমার। ঘরে ফিরে এসে ভাবতে লাগলাম কাল্পনিক কি করে হবে, স্পষ্ট কথা বলে। আর দেরাজের মধ্যে থেকে ঝুমঝুম শব্দটা হলো। আমি একটু ইতস্তত করে ওকে বের করে এনে খাটে বসালাম। দেখি ওর চোখের কালো পুঁতি দুটো কেমন লালচে হয়ে ঝকঝক করছে। কেন বলেছ ওকে আমার কথা? বারণ করিনি তোমায়। সেলাই করা মুখটা খোলে আর দেখি ভেতরে দাঁতের শাড়ি, কেমন চওড়া দেখায় ওর ঠোঁট দুটো। বেনে বউ, আমার ভয় করে যে। আর বলো না, ওর মুখ চোখ আবার আগের মতো। দিন কাটে, তখন বোধহয় আমার বয়স 12 বছর হবে। সন্ধেবেলা বসে অঙ্কের হোমওয়ার্ক করতে করতে পেন্সিল চিবোচ্ছি। শুনি আমার বালিশের পাশে বেনে বউয়ের ফিস ফিস গলা, শাওনি, জানো তো তোমার বাবার সঙ্গে আজ অফিস থেকে একজন এসেছে। অবাক হয়ে বলি, কে? কই দেখলাম না তো। বাবার তো আজ খুব দেরি হয়েছে ফিরতে। লাল সুতোয় আঁকা ঠোঁটেও হেসে বলে, কেউ দেখতে পাচ্ছে না যে, কিন্তু তুমি এখন ইচ্ছে করলে পারবে। আমি গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে বসার ঘরের পর্দার পেছনে দাঁড়ালাম। বাবার পাশে মা আর ঠাকুমা দুজনেই বসে আছেন আজ। অন্যদিন ঠাকুমা এ সময় পুজোর ঘরে থাকেন, দাদা নিজের ঘরে। আর বাবার সোফার ঠিক পেছনে একজন লোক দাঁড়িয়ে আছে। কাঁচা পাকা চুলগুলো উস্কো খুস্কো, শার্টের বোতাম খোলা, কেমন যেন চোখগুলো, যেন কিচ্ছু বুঝতে পারছে না। কেউ যেন ওকে দেখতেই পাচ্ছে না। বাবার মুখ থমথমে, বলছেন একেবারে আমার সামনেই হলো হঠাৎ ম্যাসিভ হার্ট অ্যাটাক। ডাক্তার এসেছিল, কিছু করতে পারলো না। শেষ মুহূর্তে অঞ্জনদা আমার হাতটা ধরেছিলেন। উফ। বাবা দুহাতে মুখ ঢাকলেন, ঠাকুমা পিঠে হাত বুলিয়ে দিতে দিতে কি যেন বলতে লাগলেন। সেই লোকটা কেমন দিশাহারা ভাবে চারধারে তাকাতে লাগলো। পা টিপে টিপে ঘরে ফিরে এলাম। বেনে বউকে বললাম, দেখেছি, আমার ভয় করছে। কেন এসেছে? ও তো, ভয় কিসের? মরে যাবার সময় তোমার বাবা ওর খুব কাছেই ছিলেন তো, আর ওর কথা ভাবছেন, তাই চলে এসেছে। একটু পরে চলে যাবে, দেখো, কাউকে কিচ্ছু বলো না কিন্তু। আমি হোমওয়ার্কগুলো শেষ করতে পারলাম না। রাত্রে খেতে বসে দেখি সেই লোকটা দরজার কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ মুখ তুলে আমার দিকে তাকালো। আমার গা ছমছম করছিল। মা বাবাকে বলছিলেন একটু কিছু খাবার চেষ্টা করো। দাদাও আর চুপচাপ। আমি বললাম, মা, আমার খেতে ইচ্ছে করছে না। উঠে পড়লাম। সেই লোকটা আমার দিকে এগিয়ে আসতে আসতে হঠাৎ গুঁড়ো গুঁড়ো হয়ে মিলিয়ে গেল। ছোট কাকারা এলেন কিছুদিন পরে। ওদের ছেলে অনি এখন 3 বছরের মতো, কি যে ভীষণ মিষ্টি। ওর সঙ্গে খেলবো বলে পরের দিন স্কুলেই গেলাম না। রাত্রে খাওয়া দাওয়া হলো দারুণ। রেস্টুরেন্ট থেকে ভালো ভালো খাবার আনানো হলো। আমার প্রিয় বিরিয়ানিও। সবাই খুব খুশি। আর আরেকটা দারুণ খবর জানতে পারলাম। রাত্রে বেনে বউকে বললাম, জানো বেনে বউ, অনির একটা ভাই নয়তো বোন আসবে। আমি আবার দিদি হব, কি আনন্দ হচ্ছে।
বোন হলেই মজা হবে। আমি বেনে বউ বলে, না কেউ আসবে না। আমি চমকে উঠে বলি, কি বলছো? কিন্তু ও চুপ করে থাকে। আমার ভয় করে। রাত্রে কি সব হিজিবিজি স্বপ্ন দেখি। একটা অদ্ভুত আলো অন্ধকার জায়গা, খুব ঠান্ডা, সেখানে কারা যেন ফিসফিস করে কথা বলে। তার দুদিন পরে স্কুল থেকে ফিরে দেখি বাড়ি থমথমে, ঠাকুমা মা কাঁদছেন। হেনা পিসি আমায় বলল, ঘরে গিয়ে বসো দিদি, আমি তোমার দুধ স্যান্ডউইচ এনে দিচ্ছি। আমি বললাম, কি হয়েছে পিসি? ও মাথা নেড়ে চলে গেল। খানিক পরে বাবা এলেন শুনলাম। তারপর আমি গুটি গুটি দাদার ঘরে গিয়ে বললাম, কি হয়েছে রে দাদা? দাদা আমাকে বকতে গিয়েও থেমে গেল। এদিক ওদিক দেখে বলল, ছোট কাকা ফোন করেছিলেন, কাকিমার খুব শরীর খারাপ, হাসপাতালে আছেন। কেন রে, কি হলো? দাদা ঢোক গিলল, তারপর বলল, কাকিমার পেটে যে বাচ্চাটা ছিল সেটা সেটা নষ্ট হয়ে গেছে। বাবার মা যাবেন ওখানে, মা থাকবেন কিছুদিন। দেখলাম ওর চোখে জল। ও খুব ভালোবাসতো কাকা কাকিমাকে। আমার বুকে রক্ত থেমে গেল যেন। বেনে বউ বলেছিল। আমি একটু একটু করে বড় হয়ে উঠি আর বুঝতে পারি বেনে বউয়ের এই ব্যাপারটা অস্বাভাবিক। কিরকম একটা ভয় ভয় করে আমার ওকে। দেরাজের মধ্যেও রুমঝুম শুনি, ওকে বের করে আনি কেন জানি না, ইচ্ছে না করলেও। আর ও কথা বলে আমার সঙ্গে, আমি তোমাকে অনেক কিছু শিখিয়ে দেব, তুমি কত কি জানতে পারবে, দেখতে পারবে। অন্যেরা পারে না সেসব। কিন্তু আমি চাই না তো, আমার ভয় করে। দেখি বেনে বউয়ের সেলাই করা ঠোঁট দুটো নিঃশব্দ হাসিতে ছড়িয়ে যায়, ভেতরে সে ধারালো দাঁতগুলো। কদিন পরে পিসিমার বাড়ি নেমন্তন্ন হলো আমাদের। পিসিমা বাবার চেয়ে অনেকটা বড়। ওর ছেলে জোজোদা জার্মানি থেকে ফিরে এসে দারুণ একটা চাকরি পেয়েছে, সেজন্য ওর জন্মদিন করছেন পিসিমারা। সবাই গেলাম, বেশ বড় সুন্দর বাড়ি ওদের। পিসিমারা খুব খুশি হলেন আমাদের দেখে। কিছু কিছু লোকজন এসেছে। জোজোদা আমার আর দাদাকে দেখে কথা টথা বলল। শুনলাম পিসিমা চুপি চুপি বলছেন ঠাকুমার মাকে, জোজোটার বিয়েরও একটা ঠিক হয়েছে মোটামুটি, বুঝলে তো? ওই কলেজে যাদের সঙ্গে পড়তো তাদেরই একজন মেয়েকে পছন্দ নাকি। তা বেশ মেয়ে। আমরা তো জোজোর সব বন্ধুদেরই চিনি। মোটামুটি ঠিকই হয়ে গেছে, আজকে আসবে দেখো। আমার বেশ কৌতূহল হলো। খাওয়া দাওয়া আরম্ভ হয়েছে। জোজোদাকে নিয়ে সবাই মজা করছে, ঝাল খেতে ভুলে গেছে বলে। টুয়াদি মানে জোজোদার বোন আমায় স্কুল সম্বন্ধে কি যেন বলছে। এমন সময় দরজার দিকে চোখ পড়তে দেখি তিনজন মেয়ে আর দুজন ছেলে। জোজোদার মতো বয়স, হাসতে হাসতে ঢুকছে, হাতে উপহার। জোজোদা হই হই করে এগিয়ে গেল। শুনলাম পেছনে মা চাপা গলায় পিসিমাকে বলছেন, এরাই কোনজন গো দিদি? ওই যে নীল জামদানি পরা, মধুরা নাম। ও মা, কি সুন্দর মেয়ে গো, বেশ মানাবে জোজোর সঙ্গে। আর আমি দেখলাম লম্বা ফর্সা নীল শাড়ি পরা মেয়েটার পেছনে আর একটা মেয়ে সবুজ লেহেঙ্গা পরা, আর তারও পেছনে আর একটা মেয়ে হালকা কমলা রঙের সালোয়ার কামিজ, কোকড়া খাটো চুল। আর সে যেই দরজার ভেতরে পা দিল কেমন বদলে গেল। আমি দেখলাম ওর পরনে টুকটুকে লাল বেনারসি, গা ভর্তি গয়না, ঘোমটার নিচে কপালে চন্দন আঁকা, আর মাথায় শোলার মুকুট। আমি অবাক হয়ে চেয়ে রইলাম খাবারের প্লেট হাতে। তারপর ও ভেতরে চলে এলো, আর ওর সাজ পোশাক আবার আগের মতো হয়ে গেল। সবার সঙ্গে ও কথা বলছে, কোকড়া চুল দুলিয়ে, কানে লম্বা মুক্তোর দুল শুধু। কে ওকে বলল, এই শর্মি, তুই সেদিন যে। বাড়ি ফিরে জুতো খুলতে খুলতে শুনি ঠাকুমা বাবাকে বলছেন, হ্যাঁ ভুলু, ওই নীল শাড়ি পরা মেয়েটাকে দেখলি? রঞ্জা বললে ওর সঙ্গে জোজোর বিয়ে ঠিকঠাক। বেশ মিষ্টি মেয়েটা, কিন্তু বড্ড রোগা। আজকাল কি যে ফ্যাশন হয়েছে। আমি ঘরে যেতে যেতে অন্যমনস্ক হয়ে বলে ফেললাম, ওর সঙ্গে জোজোদার বিয়ে হবে না মনে হয়, ওই যে শর্মি বলে মেয়েটা ওর সঙ্গে হবে। বলে বুঝলাম ভুল করেছি। মা একটু অবাক হয়ে বললেন, সে আবার কি? তুই কি কিছু শুনেছিস নাকি? না না, কিছু না, এমনি মনে হলো চেঞ্জ করে আসি, বলে আমি পালালাম। রাত্রিরে বেরেবো বলল, তুমি এরকম কত কিছু জানতে পারবে, জানতে ইচ্ছে করে না তোমার? না, করে না, আমার ভালো লাগছিল না। এর 2 সপ্তাহ পরে স্কুল থেকে ফিরতে ঠাকুমা আমায় ডাকলেন। দেখি মাও ওখানে বসে। ঠাকুমা একটু তীক্ষ্ণ কণ্ঠে বললেন, হ্যাঁ রে শাওনি, জোজোর সঙ্গে ওই মেয়েটার যে বিয়ে ভেঙে যাবে তুই কি করে আগে থেকে জেনেছিলি? কেউ কিছু বলেছিল? আর ওই অন্য মেয়েটার কথা? বলছি তো কেউ কিচ্ছু বলেনি, আমার শুধু মনে হয়েছিল। আমি যাই, অনেক হোমওয়ার্ক আছে। মা প্লিজ হেনা পিসিকে বলো আমার খাবার ঘরে দিতে। যেতে যেতে শুনলাম মা বলছেন, ওই টুয়াই নিশ্চয়ই বলেছিল কিছু, না হলে জানবে কি করে বলো? ততদিনে আমি মাধ্যমিক পাশ করে গেছি, শাস্ত্রীয় সঙ্গীতও শিখি। স্কুলে অনেক বন্ধু বান্ধব আছে, কেউ কেউ বেশ ঘনিষ্ঠ।
বাইরের একটা ব্যস্ত জগৎ আমার, কিন্তু বেনেবুয়ের কথা আমি কাউকে বলি না। শুধু ও বারণ করেছিল বলে নয়, যদিও ওকে আমার বেশ ভয় করে আজকাল। কি যেন একটা শক্তি আছে ওর মধ্যে, সেটা আস্তে আস্তে বেড়ে উঠছে। ওকে আমি চেষ্টা করি আমার চোখের সামনে থেকে সরিয়ে রাখতে। একলা ঘরে রাত্রে যখন দেরাজের মধ্যে থেকে, বন্ধ আলমারি থেকে, খাটের নিচের বক্স থেকে ওর ফিসফিস আর ঝুমঝুম শুনি, আমি কান চেপে রাখি। কিন্তু ও তাও আসে, কিভাবে কে জানে। আর আমি ভালো করে জানি যে বেনেবুয়ের কথা কাউকে বললে তারা আমায় বিশ্বাসই করবে না, পাগল ভাববে, বলবে অডিটরি হ্যালুসিনেশন, মনস্তত্ত্ববিদের কাছে পাঠাবে, ডাক্তার, ওষুধ, কাউন্সেলিং, কত কিছু। আচ্ছা, আমি সত্যি হ্যালুসিনেশন দেখছি, শুনছি না তো? কিন্তু তাহলে কথাগুলো মিলে যায় কি করে? আর ওই আলো আধারি জায়গায় স্বপ্নটা আমি মাঝে মাঝে দেখি। দিন দিন যেন আরো স্পষ্ট হয়ে উঠছে। যখনই বেনেবউ আমাকে কোনো কিছু দেখায় আর আমি ভয় পাই, সেই রাতে দেখি স্বপ্নটা। কেন? পড়াশোনার খুব চাপ পড়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এসে পড়েছে প্রায়। দাদা ইউনিভার্সিটিতে পড়ে, পড়া টেনিস নিয়ে খুব ব্যস্ত। আমি দেবাদ্রিতা, বৈভব, পরম আর সীমন্তী একটা কোচিংয়ে যাই অদিতি ম্যামের কাছে অঙ্ক পড়তে। সেদিন গিয়ে দেখি ওর বাড়ি আসতে দেরি হচ্ছে, কখনো হয় না এমন। তারপর তাড়াতাড়ি বাড়ি ঢুকে আমাদের একটু বসতে বলে ভেতর থেকে মুখ চোখে বোধহয় জল দিয়ে এলেন। আঁচলে মুখ মুছতে মুছতে টেবিলের পেছনে বসলেন। অসম্ভব বিধ্বস্ত লাগছিল ওকে, খুব বিচলিত। এমনিতে উনি খুব আত্মস্থ, ধীর স্থির। সীমন্তী সাহস করে বলে ফেলল, আপনি ঠিক আছেন তো ম্যাম? কিছু হয়েছে? উনি একটু চুপ করে থেকে বললেন, আসলে একটা একটা বিশ্রী অ্যাক্সিডেন্ট দেখলাম চোখের সামনে, তাই একটু আপসেট লাগছে। মানে আর কিছু ভাবতে পারছি না। বৈভব বলল, আপনার কিছু হয়নি তো? না না, আমার কিছু হয়নি। আমাদের বাসটাকে একটা টেম্পো ধাক্কা দিয়েছিল, তারপর ছিটকে একটা পোস্টে গিয়ে লাগলো। ওখানে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল, তাকে তাকে একেবারে, আমি যেখান দিয়ে নামলাম বাস থেকে সেখানেই। উনি চোখ বুজে শিউরে উঠলেন, আমরাও। আর চোখ ফিরিয়ে দেখি সেই বাচ্চাটা অদিতি ম্যামের চেয়ারের ঠিক পাশে দাঁড়িয়ে আছে। লাল শার্টটায় কাদা আর রক্ত, মাথার একটা দিক নেই, আর চোখ দুটো চেয়ে আছে। সেই দিশেহারা দৃষ্টি যা অনেকদিন আগে বাবার মৃত সহকর্মীর চোখে দেখেছিলাম। আমার হাত পা যেন জমে গিয়েছিল। চমক ভেঙে দেখি অন্যরা সব উঠে দাঁড়িয়েছে। দেবাদ্রিতা বলল, ম্যাম, আজ পড়ানো থাক। আপনি ন্যাচারালি খুব শকড, আজ বিশ্রাম নিন, আমরা নেক্সট ক্লাসে আসব। সবাই তাই বলল। অদিতি ম্যাম একটু অপ্রতিভ হলেন, বললেন, থ্যাংক ইউ, আমি তোমাদের এক্সট্রা একদিন ক্লাস করে দেব। আজ আর আমার ছেলে অরণিকে তো দেখেছো তোমরা, একদম ওই বয়সী। ছেলেটা ওর বাবার সঙ্গে চানাচুর বিক্রি করত, আমি চিনতাম। দেখলাম স্নায়বিক ধাক্কায় ওর হাত কাঁপছে। ওকে সমস্বরে আশ্বস্ত করে আমরা বেরিয়ে এলাম। আমি কোনো রকমের সাহস করে ঘাড় ফিরিয়ে দেখি ছেলেটা ঘরের ভেতর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। পরম আমার দিকে ভালো করে তাকিয়ে বলল, এ কি শাওনি, তুই একদম ফ্যাকাশে হয়ে গেছিস তো? বসবি কোথাও নাকি? সীমন্তী বলল, শরীর খারাপ লাগছে? বললাম, না না, আসলে ওরকম শুনে। হ্যাঁ রে, সত্যি। ইস, রাস্তাঘাটের যে অবস্থা। আলোচনাটা ঘুরে গেল, কিন্তু সেদিন বাড়ি ফিরে আমার সত্যি শরীর খারাপ হলো, কিছু খেতে পারলাম না, বমি হলো। তারপর জ্বর এলো। বাবা বললেন ভাইরাল ফিভার হয়তো, কালকে ডাক্তার বসুকে ডাকার ব্যবস্থা করব। মা জ্বরের ওষুধ দিলেন। মা ঠাকুমা আমার কাছে শুতে চাইছিলেন, কিন্তু আমি একদম রাজি হলাম না। আমার ছোট থেকে একলা শোয়ার অভ্যেস, তাও অনেক রাত্রি অবধি মা আমার কাছে রইলেন। জ্বর কমতে তবে শুতে গেলেন, দরকার হলে ডাকতে বলে। আমি জানতাম মাঝে মাঝে এসে দেখে যাবেন আমায়। বাইরে বৃষ্টি নামলো। আমি উঠে বেনেবউকে নিয়ে এলাম খাটে, বালিশ ঠেস দিয়ে বসলাম। ও বলল, কি দেখেছো আজ? ওর ঠোঁটে সেই অদ্ভুত হাসি। তুমি জানো কি দেখেছি? তোমার জন্যই দেখছি এই সব। বেনেবউ শোনো, আমি আর এইসব কিছু দেখতে চাই না, জানতেও চাই না, কিন্তু তোমায় দেখতেই হবে। আমি তোমার পুতুল তো, তাই? একজন যে আমায় দিয়েছিল তোমাকে। না না, আমার মাথায় যন্ত্রণা হয়, অন্ধকার জানলার কাছের ওদিকে বিদ্যুৎ খেলে যায়। তাছাড়া তুমি অন্য কত জিনিস দেখতে পাবে, শুনতে পাবে, কত কিছু আছে, অন্যরা সেসব কিছু জানে না। 7টা রং ছাড়া আরো কত রং আছে জানো তুমি? আমি তোমায় দেখতে শিখিয়ে দেব। আগে কি হয়েছে আর পরে কি হবে জানতে ইচ্ছে করে না তোমার? আমি তোমায় বলে দেব সময়ের স্রোতে ডুব দিয়ে কি করে উঠে আসতে হয়। জানো তো, শব্দের কত রকম রং, কত রকম গন্ধ হয়। তুমি ইচ্ছে করলে সব শব্দদের চোখের সামনে দেখতে পারবে, ওদের ছবি আঁকতে পারবে শাওনি। মানুষের মুখের দিকে চেয়ে বুঝতে পারবে সে কি ভাবছে। ঝমঝম করে বৃষ্টি পড়ে, ঘরের আলোটা কেমন কমে আসে, কেন জানি না। আমি বলি, বেনেবউ, তুমি আসলে কি? তুমি কি আমার বাবার ঠাকুমার পুতুল ছিলে শুধু?
আমি ওর পুতুল ছিলাম, তার আগে অন্য কারো, তারও আগে অন্য কারো। এমনি করে কত কত দিন, কত বছর, কত যুগ। ওর ফিসফিসে গলাটা যেন কত দূরে চলে যাচ্ছে, কত দূরে। এতদিন ধরে তুমি ঠিক এই রকম দেখতে ছিলে? কে তোমায় বানিয়েছিল? কোথা থেকে এসেছো তুমি? আমি এক এক সময় এক এক রকম দেখতে। এই দেখো শাওনি, বাইরে অন্ধকারে এলোমেলো হাওয়া আর বৃষ্টি বৃষ্টি। জ্বরটা বোধহয় বাড়ছে, মাথার ভেতরটা ঝিমঝিম করছে কেমন। আমার চোখের সামনে বেনেবউ বদলে একটা হলদে মাটির পুতুল হয়ে যায়। রং করা মুখ চোখ, একটা নীল কাপড় পরানো, তারপর একটা কাঠের পুতুল, খুব পুরনো, কেমন লম্বা মুখ, হাত পা, খোদাই করা বড় বড় চোখ নাক, পাখির মতো বাঁকা ঠোঁট, কালো আর লাল রং করে কাপড় পরানো, হলদে রঙের আঁকা গয়না, মাথায় লাল রঙের গুঁড়ো মাখানো। তারপর আবার বদলে যায় আরেক রকম পুতুল, কি রকম একটা কত কালের শুকনো এবড়ো খেবড়ো কাঠের। চোখগুলো মস্ত মস্ত গোল, সাদা রঙে আঁকা, মাঝখানে লাল গোল মণি। হাত পা কিচ্ছু বোঝা যায় না, বুকে একটা তামার না কিসের চাকতি আটা, তাতে কি সব খোদাই করা। আবার দেখি একটা সাদাটে রুক্ষ পাথরের পুতুল, চুলগুলো খোদাই করা, সারা গায়ে ছাপ ছাপ, চোখ নেই, মুখে দাঁত বেরিয়ে আছে। সেটাও বদলে যায়, একটা কালো পাথরের পুতুল, লম্বা, মুখে শুধু বিরাট বিরাট চোখ, তাতে মনি নেই, সেই চোখ আমায় দেখতে থাকে। মাগো, আমি দুহাতে চোখ ঢেকে কেঁদে উঠি। আমি আর দেখতে চাই না, এগুলো সব তুমি, সব আমি। চোখ খুলে দেখি আবার সেই বেনেবউ আগের মতো, কেমন ঘোরের মধ্যে ওর সুতোয় আঁকা মুখের দিকে চেয়ে থাকি। কতটা সময় কেটেছে, বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, কত রাত এখন। আমার কি খুব জ্বর? শাওনি, আমি খুব খুব পুরনো, তুমি ভাবতেও পারবে না আমার কত শক্তি। তুমি চাইলে, না না না, আমি চাই না, চাই না। বেনেবউ, তুমি চলে যাও, আমি ওসব কিছু চাই না। কিরকম অদ্ভুত খসখস গলায় ও হাসতে থাকে। ওভাবে কি আর যেতে পারি? শাওনি, তুমি আমাকে নষ্ট করে দিতে পারবে না, ফেলে দিতে, পুড়িয়ে দিতে, ছিঁড়ে দিতে পারবে না কিছুতেই। আমি ঠিক ফিরে আসবো তোমার কাছে। আসলে আমি যে পুতুলই নই শাওনি, আমি ভয়ার্তভাবে ওকে দেখি। তুমি যেখান থেকে এসেছো চলে যাও বেনেবউ, আমায় রেহাই দাও, আমি পারবো না। যেখান থেকে এসেছি সে জায়গাটা তুমি জানো না, সেটা একটা অদ্ভুত জগৎ, না আলো না অন্ধকার। কোনো সময় হয় না সেখানে, কিচ্ছু নেই, আবার আছেও। সে জগৎটা না জানলে আমায় ফেরানো যাবে না। আমি অস্ফুটে বলি, আমি জানি। চুপচাপ আমি বেনেবউকে হাতে নিয়ে আচ্ছন্ন হয়ে শুয়ে থাকি চোখ বন্ধ করে। আস্তে আস্তে ঘুমের চেয়ে বেশি গভীর কোনো অতলে ডুবে যেতে থাকি। আবার সেই জায়গাটা, আলো নেই, অন্ধকার নেই, অদ্ভুত কুয়াশা, দূরে ছায়া ছায়া কি সব ঘুরে বেড়ায়, এলোমেলো হিমেল হাওয়ার ঘূর্ণি, কিসের যেন গন্ধ। আমি দাঁড়িয়ে আছি, আর আমার পাশে কে যেন, লাল পাড় শাড়ি, ঘোমটা দেওয়া, গয়না পরা বেনেবউ। সে আমার দিকে মুখ ফেরায়, আমি দেখি ওর হাত পা মানুষের মতো, কিন্তু ওর মুখটা কাপড়ের, সেলাই করা মুখ চোখ, পুতির চোখ মেলে সে আমায় দেখতে থাকে। এইখান থেকে এসেছিলাম আমি শাওনি, তুমি আবার নিয়ে এলে আমায়, কি করে পারলে? ওর কথাগুলো হাওয়ায় ঘুরে বেড়াতে থাকে। কবে এসেছিলে? এ জায়গাটা কি? কোনো জায়গাই নয় এটা, কোনো সময় নেই এখানে, আমি যাই। ও দূরে চলে যেতে থাকে, ধূসর কুয়াশার সঙ্গে মিশে যায়, সবকিছু মিলিয়ে যায়। পরের দিন ঘুম ভেঙে দেখি ঘরে রোদ। মা পর্দা সরিয়ে দিতে দিতে বললেন, জ্বরটা আর নেই, কাল রাত্রে 2-3 বার এসে দেখে গেছি, ঘুমিয়েছিলি। এখন কেমন লাগছে? ভালো। একটু বেলায় উঠে এদিক ওদিক খুঁজে দেখি পুতুলটা কোথাও নেই। আমার জীবন স্বাভাবিক হয়ে গেল, আর 5 জনের মতো। কি স্বস্তি, কি শান্তি, আর ভয় পেতে হবে না, কোনো অদ্ভুত দৃশ্য দেখব না। বড় হয়ে নৃতত্ত্ব নিয়ে পড়াশোনা করছি। অনেক ভেবেছি বেনেবউকে নিয়ে, মনে হয় ও ছিল আদিম উপাসনার কোনো এক প্রতীক, কোনো প্রাচীন অলৌকিক উপায়ে ওকে পরাবাস্তবের জগৎ থেকে এই জগতে আনা হয়েছিল। যুগ যুগ ধরে রূপ পরিবর্তন করেও রয়ে গিয়েছিল। এক একজনের কাছে গেছে যাদের মধ্যে অলৌকিককে প্রত্যক্ষ করার কোনো সম্ভাবনা ছিল। বাবার সে ঠাকুমা কি জানতেন আমি সে সম্ভাবনা নিয়ে জন্মাবো? আর এটাও কি জানতেন যে শেষ অবধি ওকে ফিরিয়ে দিতে পারবো সেই অজানা কোনো মাত্রায়? কি জানি। সময় কেটেছে। একদিন ঘরটা গোছগাছ করছিলাম, পুরনো জিনিসপত্র ফেলে দেব কিছু। মা হঠাৎ বললেন, হ্যাঁ রে শাওনি, তোর সে বেনেবউ পুতুলটা কি হলো রে? মনে আছে? খুব ভালোবাসতিস ওটাকে। আমি ধুলো মাখা বইপত্র দেখতে দেখতে বললাম,
কি জানি, ওমা কোথায় গেল অত পুরনো সুন্দর পুতুলটা? আস্তে আস্তে বললাম, হারিয়ে গেছে মা। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।